আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। আজ 15 জুলাই 2026। আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে রাত পোহালেই হাসিনাকে নিয়ে দিল্লিতে যা ঘটতে পারে। খুব চাঞ্চল্যকর হেডলাইন। কি ঘটতে পারে? রাত পোহালেই কি এমন কিছু ঘটবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে ঘিরে? সেই বিষয় নিয়েই আলোচনা। দর্শক শেষ পর্যন্ত থাকবেন বলেই প্রত্যাশা করছি। অনেক ঘটনা ঘটে যাচ্ছে, সেই সব ঘটনার সামান্যই সম্ভবত আমরা জানি। কারণ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও অনেক খবর প্রকাশিত হয় না, যেগুলো পর্দার অন্তরালে ঘটে। ঠিক এরকম অন্তরালে ঘটতে যাওয়া কিছু ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বিমস্টেকের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে নয়াদিল্লিতে রাত পোহালেই। বিমস্টেক এটা কি? বঙ্গোপসাগরের তীরবর্তী সংলগ্ন দেশগুলোকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা জোট। 1997 সালের 6 জুন ব্যাংকক ঘোষণার মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। দর্শক, এখানে কোন কোন দেশ রয়েছে? মোট 7টি দেশ রয়েছে। এর মধ্যে 5টি দক্ষিণ এশিয়ার, বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা, এবং 2টি দক্ষিণ পূর্ব এশিয়ার, মিয়ানমার ও থাইল্যান্ড। যখন সার্ক অচল হয়ে গেল, বিশেষ করে সার্কে পাকিস্তান থাকবার কারণে ভারতের ভয়াবহ আপত্তি, সর্বশেষ সার্কের বৈঠক অনুষ্ঠিত হবার কথা ছিল ইসলামাবাদে, কিন্তু ভারতের আপত্তির কারণে পাশাপাশি অন্যান্য দেশগুলোও অনীহা দেখানোয় সার্কের সেই বৈঠক স্থগিত যে হলো, এরপরে আর পুনরুজ্জীবন হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অন্যদিকে বিমস্টেক খানিকটা এগোতে পেরেছে, কারণ এখানে ভারতের কোনো আপত্তি নেই, এখানে পাকিস্তান নেই। পাকিস্তান ছাড়া এই দক্ষিণ এশিয়ার অন্য 5টি দেশ রয়েছে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার 2টি দেশ রয়েছে। ফলে বিমস্টেক নিয়ে ভারতের আপত্তি না থাকলেও এই মুহূর্তে ভারতের বড় আপত্তি হচ্ছে তারা বাংলাদেশে বিমস্টেকের সম্মেলনে আসবে না। একটু খুলে বলি। দেখুন, এই মুহূর্তে বাংলাদেশ হচ্ছে বিমস্টেকের চেয়ারম্যান। আমাদের সর্বশেষ বিমস্টেকের যে সম্মেলন, সেটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছিল। পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। আর সেই শ্রীলঙ্কার পরে বাংলাদেশে, মানে ঢাকায়, এই সম্মেলনটি অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু দিল্লির আপত্তির কারণে এটি ঢাকায় হচ্ছে না, এটি দিল্লিতেই হচ্ছে। কিন্তু বাংলাদেশ এতে অংশগ্রহণ করছে। কেন অংশ নিচ্ছে? কারণ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই সম্মেলনের গুরুত্ব রয়েছে। সে কারণেই ভারতের আপত্তির পরও বাংলাদেশ নয়াদিল্লিতে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে অংশগ্রহণ করছে, কারণ বিমস্টেকের এখনকার চেয়ারম্যান হচ্ছে ঢাকা, সুতরাং অংশগ্রহণ করতেই হয়। আর যেহেতু ভারত আপত্তি করেছে যে আমরা ঢাকায় যাব না, নয়াদিল্লিতে হোক, সুতরাং এই প্রস্তাব মেনে নিয়ে একটা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রয়েছে আমাদের পররাষ্ট্র দফতর। বাংলাদেশ থেকে এই সম্মেলনে অংশ নেবার জন্যে ইতিমধ্যে আমার জানা মতে দিল্লি চলে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম। তো তিনি উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের আরেকজন উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান কদিন আগে দিল্লি এয়ারপোর্টে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন। 2 ঘন্টারও বেশি সময় তাকে বসে থাকতে হয়েছে। এই ধরনের অপমান সুলভ আচরণের পর নয়াদিল্লি যে বিবৃতি দিয়েছে, এটা নিয়ে ব্যাখ্যা দিয়েছে, সেটাও আসলে গ্রহণ করবার মতো নয়। এরপরেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা শামসুল ইসলাম তিনি দিল্লিতে বিমস্টেকের সম্মেলনে অংশ নিচ্ছেন 2টো কারণে। প্রথম কারণ হচ্ছে বিমস্টেকের চেয়ারম্যান আমরা, আর দ্বিতীয় কারণ হচ্ছে যে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক উত্তরণ করা যায় কিনা, তারা আমাদের সঙ্গে কি ধরনের আচরণ করে এই সম্মেলনের মধ্য দিয়ে, আমাদের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী আচরণ করে কিনা, বা আমাদের দীর্ঘদিন ধরে জট পেকে থাকা সংকটগুলোর সামান্যতম উন্নতি ঘটে কি না। এজন্যে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর এই সফরকে একেবারে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই সফরের
দিল্লির আচরণের নির্ধারণ করবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পরবর্তী সম্পর্কের পদক্ষেপগুলো। তো দর্শক, এই যে আমি একটা শিরোনাম দিয়েছি যে রাত পোহালেই হাসিনাকে নিয়ে দিল্লিতে যা ঘটতে পারে, অনেকগুলো এক্সক্লুসিভ ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন আমি আপনাদেরকে অবশ্যই দেব। দেখুন, শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে একটি সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে ডিসেম্বরে তিনি ফিরবেন, ডিসেম্বরে ফিরবেন। তো এটা নিয়ে কিন্তু ব্যাপক রাজনৈতিক চর্চা হচ্ছে, আলোচনা, বিতর্ক, নানা ধরনের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, বিশেষ করে গণমাধ্যমগুলোতে, টকশোতে, পত্রপত্রিকায় লেখালেখিও হচ্ছে। অনেকেই যুক্তি দিচ্ছেন যে পালিয়ে যাওয়া স্বৈরাচার কখনোই আর ফিরতে পারেন না, বা পুনর্বাসিত হতে পারেন না, বা ক্ষমতায় আসতে পারেন না পুনর্বার পালিয়ে যাবার পরে আর কি। তো নানা ধরনের বিচার বিশ্লেষণ আছে, আমি সেগুলোর দিকে যাচ্ছি না। আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে শেখ হাসিনার ঘোষণা মতো তিনি যে ডিসেম্বরে আসতে চাচ্ছেন, কিভাবে আসবেন, তিনি কোন প্রক্রিয়ায় আসবেন। দেখুন, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ একটা চুক্তি আছে। মানে আমাদের দণ্ডপ্রাপ্ত আসামি বা আমাদের কোনো অপরাধী যদি ভারতে থাকে তাহলে ভারত ফিরিয়ে দেবে, আর ভারতের কোনো দণ্ডপ্রাপ্ত আসামি বা কোনো মামলার অভিযুক্ত যদি বাংলাদেশে থাকে বাংলাদেশ ফেরত দেবে। এই ধরনের দুটি ঘটনা ইতিমধ্যে ঘটেছে। দেখুন, 2020 সালের এপ্রিলে ভারতের পশ্চিমবঙ্গে আত্মগোপনে থাকা শেখ মুজিবুর রহমানের খুনে অভিযুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আব্দুল মজিদকে ভারত সরকার গোপনে ফেরত পাঠিয়েছিল। এটা আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই বাংলাদেশে গ্রেফতার করা হয় এবং তার ফাঁসি কার্যকর করা হয়। যদিও এই বিষয়ে খোলামেলা অনেক তথ্যই পাওয়া যায় না, কিন্তু যতটা জানা যায় সেটা হচ্ছে যে ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আব্দুল মজিদকে ফেরত দিয়েছিল ভারত। আবার দেখুন, 2015 সালের একটা ঘটনা রয়েছে। দীর্ঘ 18 বছর বাংলাদেশের হেফাজতে থাকার পর 2015 সালের 11 নভেম্বর বাংলাদেশ সরকার অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করে। আপনারা জানেন যে অনুপ চেটিয়া আসামের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অন্যতম প্রধান মুখ। তো এই দুটো ঘটনাই কিন্তু প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সম্পন্ন হয়েছে। এখন শেখ হাসিনা ঘোষণা দেবার পর এই বিষয়ে দিল্লিও অগ্রগামী হয়েছে। আপনারা দেখেছেন যে ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ একটা মন্তব্য করেছেন যে গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশের উচিত শেখ হাসিনাকে প্রবেশ করতে দেয়া। আবার শুভেন্দু অধিকারীও এর আগে বলেছিলেন যে শেখ হাসিনাকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে দেবেন। এই যে কথাগুলো, এগুলো কি আইনগতভাবে বৈধ? না, বৈধ না, সম্ভব না তাদের এই কথা মতো শেখ হাসিনার ফিরে আসা। শেখ হাসিনা যে প্রক্রিয়ায় গিয়েছেন, সেই যাবার পরে বাংলাদেশ সরকারের তরফ থেকে কয়েক দফা চিঠি লিখে তাকে ফেরত দেবার আবেদন করা হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে যে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দিল্লি ঢাকাকে ফেরত দিক। শেখ হাসিনা যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি, এই গণ অভ্যুত্থানে গণহত্যা চালানোর ক্ষেত্রে তিনি প্রধানতম নির্দেশদাতা, সুতরাং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হয়ে যাবার পর দিল্লি আর কোনোভাবেই শেখ হাসিনাকে রাখতে পারে না। এভাবে অনুরোধ জানিয়ে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিগুলো সম্পর্কে বিস্তারিত খোলাসা করেনি নয়াদিল্লি। কিন্তু এখন যেহেতু শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে তিনি ডিসেম্বরে ঢাকায় আসবেন, এই ঘোষণার পর দিল্লি নানা ধরনের পদক্ষেপ এবং আইনগত দিকগুলো বিবেচনা করছে। আমরা কয়েকজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে কথা বলেছি, তারা দিল্লিতে অবস্থান করেন। তাদের নাম এই মুহূর্তে বলছি না। তাদের মাধ্যমে যেটা জানতে পাচ্ছি সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে কিভাবে ফেরত পাঠানো যায়, কিভাবে ঢাকার কাছে বা ঢাকাতে প্রবেশ করানো যায়, সেটা নিয়ে একটা এক্সক্লুসিভ তৎপরতা শুরু করেছে নয়াদিল্লি। আপনারা নিশ্চয়ই অজিত দোভালের নাম শুনেছেন। অজিত দোভাল হচ্ছে ভারতের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। এই যে যার ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, তিনি অনেক গুরুত্বপূর্ণ অপারেশনের সঙ্গে যুক্ত। তিনি আন্ডার কাভার পাকিস্তানেও মুসলিম হয়ে দীর্ঘদিন গোয়েন্দা বৃত্তি করেছেন এই অজিত দোভাল। তার গল্প যদি শোনেন বা তার জীবন কাহিনী যদি আপনারা পড়েন, অবাক হয়ে যাবেন।
তো সেই অজিত দোভালকে দায়িত্ব দেওয়া হয়েছে যে শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে ফেরত দেওয়া যায়। এখন সেই এক্সক্লুসিভ কমিটি আইনের নানা বিষয় খতিয়ে দেখছে। এখানে অনেকগুলো বিষয় রয়েছে। শেখ হাসিনার পক্ষ থেকে তার দলের এক নেতা বলেছেন যে 20টি বিমান ভাড়া করে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন শেখ হাসিনা। প্রথমেই আমরা এই বক্তব্যের পোস্টমর্টেম করতে চাই। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব নয়। কারণ শেখ হাসিনা কোনো ভ্রমণে যাননি যে বাংলাদেশের নাগরিক হিসেবে তিনি আবার ঢাকায় ফিরে আসবেন। তিনি ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে গেছেন, আর তাকে রেস্কিউ করেছে দিল্লি। দিল্লি শেখ হাসিনার ফেরত দেবার বিষয়েও গত 20 মাসে কোনো ধরনের স্পষ্ট তথ্য দেয়নি। তো এই প্রেক্ষাপটে শেখ হাসিনা যদি চান নয়াদিল্লি থেকে একটা বিমান ভাড়া করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন, সেটা কি সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। কারণ সেই অনুমতি তো বিমানবন্দর কর্তৃপক্ষ দিতে পারবে না। আইনগতভাবেও সেই অনুমতি দেওয়ার এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও নেই। তাহলে শেখ হাসিনা যে দেশ মানে ভারতে অবস্থান করছে, ভারতের সরকারকে অবশ্যই বাংলাদেশের সরকারের সঙ্গে কথা বলতে হবে। কথা বলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সেই দেশে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কিভাবে বাংলাদেশের হাতে তুলে দেবে সেটার বিষয়ে আইনগত পথেই এগুতে হবে। সুতরাং বিমান ভাড়া করে শাহজালাল বিমানবন্দরে শেখ হাসিনা চলে আসবেন, এটা একেবারে আকাশকুসুম কল্পনা। এটা সম্ভব নয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে বেনাপোল স্থলবন্দর দিয়ে শেখ হাসিনা হেঁটে চলে আসবেন। আমরা কিছুদিন আগে দেখলাম যে দীনেশ ত্রিবেদী, ঢাকাস্থ ভারতীয় নতুন হাই কমিশনার, তিনি এলেন। এভাবে শেখ হাসিনাও আসবেন, আর শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য কোটি কোটি নেতাকর্মী উপস্থিত থাকবেন। এই ধরনের বয়ান কিন্তু দিল্লির সাংবাদিকরা দিচ্ছেন। কিন্তু দেখুন, বেনাপোল বন্দর দিয়ে শেখ হাসিনাকে প্রবেশ করতে পারবেন আইন অনুযায়ী? আমি আইনের কথা বলছি। অবশ্যই পারবেন না, কারণ সেই বৈধতা নেই। তাহলে একটি মাত্রই উপায় আছে যে ভারত সরকারকে বাংলাদেশ সরকারের সঙ্গে বৈঠকে বসতে হবে। আর এই বৈঠকটি বিমস্টেকের সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হতে পারে বলে দিল্লির কয়েকজন সাংবাদিক, যারা ইতোমধ্যেই শেখ হাসিনাকে নিয়ে মুখ খুলেছেন, কথা বলেছেন, নানা ধরনের সত্য মিথ্যা আজগুবি তথ্য দিয়েছেন, তাদের কাছ থেকে আমরা পেয়েছি। এখন দিল্লি চাইছে যে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা বিমস্টেক সম্মেলনে উপস্থিত হবার পর কোনো এক ফাঁকে এই বিষয় নিয়েও কথা বলবেন। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য অজিত দোভালকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে অবিশ্বস্ত সূত্রগুলো জানিয়েছে। আমি আবারও বলছি, অবিশ্বস্ত সূত্রগুলো জানিয়েছে। নানা ধরনের তথ্য ছড়ানো হচ্ছে এটা নিয়ে। তবে এর পেছনে যুক্তিও রয়েছে, কারণ অজিত দোভাল একজন দক্ষ কূটনীতিক। তিনি এর আগে সফল হয়েছেন নানা বিষয়ে ভারতের পক্ষে দুতিয়ালি করে। তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যদি শেখ হাসিনাকে ফিরতেই হয়, তাহলে দিল্লিকে অবশ্যই বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে হবে। এর বাইরে আর কোনো বৈধ প্রক্রিয়া নেই। হ্যাঁ, আরেকটা প্রক্রিয়া রয়েছে। শেখ হাসিনাকে বীরের বেশে যদি দিল্লিকে ঢাকায় প্রবেশ করাতে হয় বা ফেরাতে হয়, তাহলে বাংলাদেশের এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তৃতীয় একটা সরকার প্রতিষ্ঠা করতে হবে, যেটা অগণতান্ত্রিক, যেটা স্বৈরাচারী, যেটা সামরিক শাসন ব্যবস্থা। তো সেটা কি এই মুহূর্তে সম্ভব? এটা কি মেনে নেবে এই দেশের জনগণ বা আমাদের অতন্দ্র প্রহরী সেনাবাহিনী? মূলত জনগণের অভিপ্রায়ের কারণেই তো এই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। যখন জনগণের অভিপ্রায় গণ অভ্যুত্থানের রূপ নেয়, তখন সেনাবাহিনীও বাধ্য হয় সেই অভিপ্রায়ের সঙ্গে নিজেদেরকে একাত্মতা করতে, যেটা আমরা আমাদের 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে দেখেছি। সুতরাং আমরা যে তথ্য পাচ্ছি যে এই বিমস্টেক সম্মেলনের ফাঁকে এই বিষয়টি নিয়ে কথা বলা হবে আমাদের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার সঙ্গে। সেখানে বাংলাদেশের তরফ থেকে উসমান হাদি হত্যার খুনিদেরকেও ফিরিয়ে দেবার জন্য দিল্লির কাছে পুনর্বার আবেদন করা হবে, বা প্রক্রিয়াগুলো কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে কথা বলা হবে। পাশাপাশি শেখ হাসিনার বিষয়ে কথা বলবে দিল্লি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে বাংলাদেশ এখন নিবিড় পর্যবেক্ষণে রেখেছে এই বিমস্টেক সম্মেলনকে।
এই বিমস্টেক সম্মেলনে আমাদের প্রতিনিধিকে, বিমস্টেকের চেয়ারম্যানকে যদি যথাযথ সম্মান এবং মর্যাদা না দেওয়া হয়, তাহলে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গ তো দূরের কথা, বরং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের যে ক্ষীণ আশার আলো দেখা যাচ্ছে, সেটাও মুখ থুবড়ে পড়বে। দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। অনেক শুভেচ্ছা। যে ছবিটি দেখতে পাচ্ছেন, তিনি আমাদের প্রধানমন্ত্রী নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। তিনি এই বিমস্টেকের সম্মেলনে প্রতিনিধিত্ব করছেন। দর্শক, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।